প্রথম ম্যাচেও দুর্বার রাজশাহী কিন্তু বড় একটা স্কোর করেছিল, আলটিমেটলি জিততে পারেনি। আজকে তাদের মোটামুটি একটা কমপ্লিট পারফরমেন্স হয়েছে, ব্যাটিং বোলিং দুটোই যদি বলেন। মনে হতে পারে যে ঢাকা 174 রান করেছে, কিন্তু একটা পর্যায়ে মনে হচ্ছিল আরও বেশি তারা করবে। সো সেখানে খুব চমৎকারভাবে তারা সেটা পুল আপ করতে পেরেছে এবং তাসকিন তো শেষের দিকে অসাধারণ বোলিং করলেন। তারপর যেটা ছিল যে রান চেইজে শুরুতে দুটো উইকেট হারানোর পরও তারা খুব ভালোভাবে খেলাটা কন্ট্রোল করতে পেরেছে, খুব ভালো একটা পার্টনারশিপ হয়েছে। সো রাজশাহীরই হয়তো কাগজে কলমের শক্তি যদি বিবেচনা করেন, রাজশাহী হয়তো একটু এগিয়ে ছিল এবং আলটিমেটলি তারা এই ম্যাচটা জিতে নিয়েছে। আচ্ছা, আজকে তাসকিন আহমেদ একটা বিগ পারফরমেন্স করেছে, 7 উইকেট নিয়েছে টি-20 ম্যাচে। বাংলাদেশের হয়ে প্রথমবার কেউ 7 উইকেট নিয়েছে। তাসকিন আহমেদ বিগত কয়েক বছরে একটা বিশাল পরিবর্তন এনেছে তার সব কিছুতেই, বলিং সব কিছুতেই। এই যে বৈপ্লবিক একটা পরিবর্তন, সেই বৈপ্লবিক পরিবর্তন নিয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, টি-20 ক্রিকেটে 7 উইকেট পাওয়া কিন্তু একটা বিশাল ব্যাপার, অনেক বড় অর্জন। 7 উইকেট এমনিতে যে কোনো ফরম্যাটের ক্রিকেটেই একটা বড় অর্জন, টি-20তে সেটা আরও বিরল ব্যাপার। এবং মানে টি-20 ক্রিকেট এখন এত বেশি হয়, ওয়ার্ল্ড ওয়াইড এত টি-20 হয়, তারপরও মাত্র 3 জন বোলার, আজকে তাসকিনকে দিয়ে 3 জন হলো আর কি, মাত্র 3 জন বোলার টি-20তে 7 উইকেট পেয়েছে। সো তাসকিনের জন্য এটা ইন্টারেস্টিং ব্যাপার। কেন? তাসকিন এমন অনেক হয়েছে, অনেক ম্যাচ যেদিন যিনি অসাধারণ বোলিং করছেন, কিন্তু সেই প্রাপ্যটা পাচ্ছেন না। মানে হয়তো খুব ভালো বোলিং করেছেন, কিন্তু উইকেট দেখা যাচ্ছে যতটা পাওয়া উচিত ততটা পাচ্ছেন না, ক্যাচ পড়ে যাচ্ছে, তার বলে সবচেয়ে বেশি ক্যাচ পড়ে, আমরা সবসময় বলি। সো এরকম অনেক দিন হয়েছে যে তাসকিন যে মানের বোলিং করেছেন ততটা উইকেট পাননি। আর আজকে তিনি মানে অবশ্যই ভালো বোলিং করেছেন, কিন্তু 7 উইকেট মানে 2 হাত ভরে পেয়েছেন আজকে, সত্যিকার কথা বলতে গেলে। এবং এই ধরনের পারফরমেন্স কি একটা টুর্নামেন্টের মানকে উপরে তুলে নেয়। আপনার যখন কেউ এরকম 7 উইকেট পায়, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আলোচনা হয় সেই ব্যাপারটা নিয়ে। সো সেটা টুর্নামেন্টের জন্য একটা দারুণ ব্যাপার। এবং আপনি যেটা বললেন, তাসকিন আসলে গত কয়েক বছর ধরেই, অন্তত 3-4 বছর ধরে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক পারফরমারদের একজন 3 ফরম্যাটেই, এবং বাংলাদেশের পেস আক্রমণের নেতা তিনি। এবং ক্যারিয়ারের এই পর্যায়ে, তার তো এখন ক্যারিয়ারের বয়স 10 বছর হলো, ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের বয়স। তো এই পর্যায়ে এটা তার কাছে প্রত্যাশিত। ক্যারিয়ারের শুরুতে তার যেটা ল্যাকিংস ছিল, তিনি একটু বেশি ইনজুরি প্রোন ছিলেন এবং ডেফিনেটলি কিছু অফ দ্য ফিল্ড ইস্যুস ছিল, কিন্তু সেগুলো তিনি খুব ভালোভাবে সামলে নিয়েছেন। তিনি নিজেকে যেভাবে এখন পরিচালনা করেন অফ দ্য ফিল্ড, কারণ একজন পেসারের জন্য অফ দ্য ফিল্ড নিজেকে পরিচালনা করা খুব ইম্পর্টেন্ট। কতটা ডিসিপ্লিন তাকে থাকতে হবে, শরীরটাকে কতটা রিকভারি টাইম দিতে হবে, এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট। সো তাসকিন সেই ব্যাপারগুলো এখন খুব ভালোভাবে বুঝতে পেরেছেন অফ দ্য ফিল্ড, এবং তিনি নিজেকে খুব ভালোভাবে মেনটেন করেন। এই জন্য কিন্তু তার ইনজুরির পরিমাণও আগের চেয়ে কমে এসেছে। প্লাস হলো যে মাঠের ভেতরে যেটা হয়েছে, এই অভিজ্ঞতা হয়েছে, এখন তিনি ম্যাচ অ্যাওয়ারনেস তার বেড়েছে, কোন পরিস্থিতিতে কীভাবে বোলিং করতে হবে সেটা বোঝেন, ডেফিনেটলি স্কিল তো বেড়েছেই। এবং আপনি যদি খেয়াল করে দেখবেন, তাসকিন এখন একদম অন দ্য স্পট, শুরু থেকেই একদম প্রথম বল থেকেই একদম অন দ্য স্পট থাকে। সো এইটা তার অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে এসেছে, এবং তার কনসেন্ট্রেশন লেভেল প্রতি বলে তিনি যেভাবে নজর দিচ্ছেন, এটা অসাধারণ। সো সব মিলিয়ে তাসকিন আমি মনে করছি এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে, গত বছর তো তার অসাধারণ পেরেছে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে ভাইটাল প্লেয়ারদের একজন। আচ্ছা, লাস্ট ম্যাচ ঢাকা ক্যাপিটাল এবং দুর্বার রাজশাহী ম্যাচে টার্নিং পয়েন্ট কী ছিল বলে মনে করেন আপনি? হ্যাঁ, টার্নিং পয়েন্ট হলো যে সময়টায় মনে হচ্ছিল, যখন শাহাদাত হোসেন দীপু খেলছেন, ওই সময়টা মনে হচ্ছিল কি যে হয়তো ঢাকার স্কোর 190 কিংবা 200 দিকে যেতে পারে। ওই সময়টা থেকে তাসকিন স্পেশাল শেষের দিকে রাজশাহী খুব ভালোভাবে সেই স্কোরটা নাগালে রাখতে পেরেছে। দেখুন 170, 74 মানে খুব যে ছোটো স্কোর তা না, কিন্তু 190-এর সঙ্গে এটার পার্থক্য আছে। মনে হতে পারে মাত্র 15-16 রানের ব্যবধান, কিন্তু সাইকোলজিক্যাল ব্যবধানটা আরও অনেক বড়। এবং 190 বা 200 রান যখন চেজ করতে হবে আপনার, সবসময় কিন্তু মাথায় সেই ভাবনাটা থাকবে। সেই জায়গাটা, সেই দুর্ভাবনার জায়গাটা রাজশাহী কমিয়ে দিতে পেরেছিল। সো আমার মনে হচ্ছে যে সবচেয়ে ভাইটাল জায়গাটা ছিল সেটাই, যে স্লগ ওভারের যে বোলিংটা রাজশাহী করেছে। প্রতিবারই বিপিএলের উইকেট নিয়ে সমালোচনা হয়, এবারের উইকেট কেমন দেখেছেন? এবারের উইকেট এখনও পর্যন্ত এই টুর্নামেন্টের মানে বেস্ট পার্ট বলবো যে উইকেটই, এবং এটা নিয়ে অনেক আলোচনা হয়ে আসছিল। এবং বর্তমান বোর্ড যারা এসেছেন দায়িত্বে, দেশে একটা রাজনৈতিক পালাবদলের পর ক্রিকেট বোর্ডে পালাবদল এসেছে, এবং সেখানে ফারুক আহমেদ বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পরে তিনি বলেছেন যে, অনেকবারই বলছেন যে বিপিএলের উইকেটটা তারা ভালো করতে চান, এবং এবার তারা দেখতে চান, এটা একটা টেস্ট কেস হিসেবেও নিতে চান যে উইকেট আসলে ভালো করা যায় কিনা। এবং কিউরেটরকে নিয়ে অনেক প্রশ্ন ছিল, গামিনী সিলভাকে নিয়ে, আর তাকে মানে তিনি আসলে কতটা ভালো পারেন সেই পরীক্ষাটাও তারা করতে চেয়েছিলেন এবারে উইকেটে। সো এখনও পর্যন্ত মনে হচ্ছে, যেটা বললাম যে উইকেটের ভালো পার্ট এটা, অনেকে মনে করতে পারে যে শুধু সলিড ব্যাটিং উইকেট, সেটাও কিন্তু না। এখানে পেসাররাও যথেষ্ট মুভমেন্ট পাচ্ছেন, যথেষ্ট ক্যারি আছে। স্পোর্টিং উইকেট বলতে যা বোঝায় সেইটা আছে এবারে উইকেটে, এখনও পর্যন্ত যাওয়া হচ্ছে। বাট উইকেটের সঙ্গে ওয়েদারও একটা বড় ফ্যাক্ট, কিন্তু এখন ওয়েদারটাও ভালো ছিল। আজকে যদিও খুব হেইজি, মানে একটু গ্লুমি ওয়েদারে আবার
যদি টানা গ্লুমি ওয়েদার থাকে তখন উইকেটগুলো আপনার রোদ পায় না, তখন আবার উইকেটের আচরণ বদলে যেতে পারে। আজকে একটা ভালো ব্যাপার যে আজকে এই গ্লুমি ওয়েদার কুয়াশাচ্ছন্ন চারপাশ ছিল, তারপরেও কিন্তু বেশ রান হয়েছে। মানে প্রথম ম্যাচে 174 রান করেছে এক দল, আরেক দল সেটা অনায়াসেই তাড়া করে ফেলেছে। সো উইকেট এখনও পর্যন্ত এবার বেস্ট পার, এবং উইকেট যদি এরকম থাকে ডেফিনেটলি টুর্নামেন্টও দারুণ হবে। আচ্ছা, পরের ম্যাচ ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের ম্যাচ, সেটা পরবর্তী ম্যাচই হবে, একটু পরেই শুরু হবে। হ্যাঁ, এখানে এই দুই দলের মধ্যে আপনি কাকে এগিয়ে রাখবেন শক্তিমত্তার দিক দিয়ে? শুধু এই দুই দলের মধ্যে না, বরিশাল তো আসলে ফরচুন বরিশাল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন, এবং এবছর তারা মানে অন্যান্য দলের তুলনায় কাগজে কলমের শক্তিতে অনেকটা এগিয়ে। সো ডেফিনেটলি তারাই ফেভারিট, বাট রংপুরেও যথেষ্ট এফেক্টিভ ক্রিকেটার আছে, এবং রংপুরের কাগজে কলমের শক্তিতে রংপুর হয়তো দুইয়ে থাকবে, যদিও ওরা বরিশালের চেয়ে একটু পিছিয়ে, তারপরেও দুইয়ে থাকবে। সো ডেফিনেটলি বরিশাল ফেভারিট এখানে। কিন্তু টি-20 ক্রিকেটে এমনিতে শেষ কথা বলে কিছু নেই, টি-20 ক্রিকেটের আরও শেষ কথা বলে কিছু নেই। সো বড় একটা ম্যাচ, এবং মানে কোয়ালিফায়ার ম্যাচের আগেই কোয়ালিফায়ারের একটা আমেজ আজকে পাওয়া যাবে। আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে এই দুইটা দল কোয়ালিফায়ারে যাবে। ফাইনাল যাবে কিনা সেটা আমি বলতে পারছি না, কিন্তু ডেফিনেটলি কোয়ালিফায়ারে তারা যাবে। সো বড় ম্যাচ, এবং ক্রাউডও আজকে যথেষ্ট ভালো আছে। আশা করি জমজমাট একটা ম্যাচ হবে। শুরুর আগে বরিশাল একটু এগিয়ে ডেফিনেটলি। এই ম্যাচের বাহিরে যদি জিজ্ঞাসা করি তাহলে হচ্ছে রিশাদ হোসেন, বাংলাদেশের লেগ স্পিনার, উনি বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়েও সেখানে যায়নি বাংলাদেশ বিপিএলের জন্য, কিন্তু এখন তিনি সাইড লাইনে বসে আছেন। তো সেটা সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। হ্যাঁ, এটা ইন্টারেস্টিং। মানে বাংলাদেশের লেগ স্পিনের বাস্তবতাও অনেকটা ফুটে ওঠে এখানে। আসলে যে কি, রিশাদ গত বিপিএলেও তিনি মাত্র 4টা ম্যাচ তিনি খেলতে পেরেছিলেন, একটা ম্যাচে 4 উইকেট পেয়েছিলেন। তারপরে কুমিল্লা দলে ছিলেন, খুবই স্টারের দল ছিল কুমিল্লা, একদম তারকাবহুল দল, সেখানে খুব বেশি খেলার সুযোগ পাননি। সো এটাই তুলে ধরছে বাংলাদেশের কালচার। বাট বাস্তবতা হলো কি, ফ্র্যাঞ্চাইজি টিমগুলো চিন্তা করে যে তাদের কি দরকার, তারা বাংলাদেশ ক্রিকেটের ভালো, বাংলাদেশের একটা লেগ স্পিনার খেলানো দরকার, এই চিন্তা তারা করে না। কিন্তু আমি যদি নিরপেক্ষ দিক থেকেও চিন্তা করি, ওই চিন্তা বাদ দিলাম, ফ্র্যাঞ্চাইজির দিক থেকেও রিশাদ গত বছর বাংলাদেশের হয়ে টি-20তে রেকর্ড উইকেট শিকার তিনি করেছেন। সো আমি আশা করেছিলাম যে অন্তত প্রথম ম্যাচটা তাকে খেলানো হবে। বরিশাল একটু সেফ অপশনে গিয়েছে। সেফ অপশনটা হলো যে তানভীরকে তারা খেলেছে। তানভীরও কিন্তু বিপিএলের রেগুলার পারফর্মার, গত 2-3টা বিপিএলে তিনি অসাধারণ বোলিং করছেন। ফিঙ্গার স্পিনার থাকলে যেটা হয়, কন্ট্রোলটা বেশি থাকার একটা চান্স থাকে, কিন্তু আলটিমেটলি কী হয়েছে, তানভীর গত ম্যাচে 4 ওভারে 44 রান দিয়েছেন, উইকেটও পাননি। সো যে কারণে বরিশাল নিয়েছিল সেটাও আসলে কাজে লাগেনি। তো আশা করবো যে আজকে রিশাদকে খেলানো হবে, কিংবা আজকে খেলানো না হলেও ইন দ্য লং রান টুর্নামেন্ট যত সামনে এগোবে রিশাদ খেলার চান্স পাবেন। আপনি বিগ ব্যাশের কথা বললেন, সেটাও একটা ইন্টারেস্টিং ডিলেমা। কারণ হলো যে বাংলাদেশে নিজেদের লিগ রেখে বাইরের লিগে খেলাটাও সেটাও ঠিক আইডিয়াল না। আবার হ্যাঁ, আপনি চাইবেন যে আপনার এরকম একজন প্লেয়ার বাংলাদেশের লিগেই খেলুক। ডেফিনেটলি বিগ ব্যাশে খেলতে পারলে সেটা তার জন্য একটা বড় অভিজ্ঞতা হতো, এবং তাকে বরিশাল কিন্তু একটা আপনার দিয়েছিল, এনওসি দিয়েছিল টুর্নামেন্ট শুরুর আগে 7 দিন 9 দিনের একটা টাইম ফ্রেম দিয়েছিল, কিন্তু অবভিয়াসলি ওই দল হয়তো সেভাবে তাকে নিতে রাজি হয়নি। সো এটা তার জন্য টাফ লাগ। কিন্তু এই বাস্তবতা বাংলাদেশের ক্রিকেটারদের সবসময়ই থাকবে, কারণ একই সময়ে বিগ ব্যাশ আমাদের লিগ হবে, সাউথ আফ্রিকার SA-20 এই সময় হবে, দুবাইয়ের লিগ হবে। সো এই কম্প্রোমাইজগুলো করতে হবেই। বাট আমি আশা করবো যে তিনি এখানে খেলার সুযোগ পাবেন। লাস্ট কোয়েশ্চেন, এবার বিপিএলে সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা খেলছেন না, ওনাদের ছাড়া বাংলাদেশের মাটিতে এটা প্রথম বিপিএল। তো এই ওনাদের ছাড়া বিপিএলকে আপনি কীভাবে দেখছেন? ইন্টারেস্টিং ব্যাপার হলো যে তাদের দুজনের নামই দলগুলোর স্কোয়াডে কিন্তু অফিসিয়ালি এখনো আছে। সো অফিসিয়ালি তারা আউট না, কিন্তু বাস্তবতা হলো তাদের খেলার কোনো সম্ভাবনা নেই। এবং একজন তো বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়, সাকিব বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার, এবং বিপিএলেও তিনি টপ পারফর্মার, বিপিএলেও তিনি প্রতি বছরই ভালো পারফর্ম করেন। সো তাকে ছাড়া খেলা, এত জনপ্রিয় ক্রিকেটার, এত ভালো ক্রিকেটার, এরকম একজন অলরাউন্ডার, তাকে ছাড়া খেলা একটু ডিফারেন্ট। সাকিব যে দলেই থাকেন সেই দলের চেহারা চেঞ্জ হয়ে যায় আসলে, কারণ তিনি ব্যাটে বলে এমনভাবে দলের ব্যালেন্সের জন্য কাজটা করে থাকেন। চিটাগাং যখন তাকে নিয়েছিল, ডেফিনেটলি সেই ভাবনা তাদের ছিল, তাকে ঘিরে দলীয় পরিকল্পনা ছিল, তাদের জন্য সেটা আসলে বড় একটা ধাক্কা। মাশরাফি তো বিপিএলের সফলতম অধিনায়ক, এবং গত বিপিএলটা তার খুবই বাজে কেটেছে, শেষ পর্যন্ত পরে টুর্নামেন্টে সরে দাঁড়ালেন। এবারও টুর্নামেন্টের জন্য তিনি নিজেকে প্রিপেয়ার করা শুরু করেছিলেন, কিন্তু পরে নিজেও বুঝতে পেরেছেন যে আসলে এবার খেলা সম্ভব হবে না। সো মানে
একটা পালা বদল দেশে ক্রিকেটে তো এমনিতে একটা পালা বদল চলছে। সো তাদের দুজনের না থাকা, এইবার খেলতে না পারা মানে আমি ধরে নিতে পারি যে সামনেও হয়তো দেখা যায়, মাশরাফিকেও তো ডেফিনেটলি সামনে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম। সাকিবের সামনে বড় একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। সো আমি বলবো যে এটা বাংলাদেশ ক্রিকেটের একটা যেমন পালা বদল, বিপিএলের একটা পালা বদল বা সামনে তাকানোর পালা। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আমাদের পাশে ছিলেন আরিফুল ইসলাম রনি, বিডি নিউজ 24 এর ক্রীড়া সম্পাদক।